প্রিয় দর্শক, আপনারা জানেন সবাই যে সেনা কর্মকর্তাদের মধ্যে যারা দুর্বৃত্ত, যারা গুম খুনের সাথে জড়িত ছিল, এরকম একটা তালিকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা প্রকাশ করেছেন। এবং সেটার প্রেক্ষিতে নানান নাটকীয়তার পরে আপনারা দেখেছেন দুদিন আগে সেনাবাহিনী আইএসপিআর এর মাধ্যমে তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে সংবাদ সম্মেলন করেই জানিয়েছেন যে তাদেরকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। এর মধ্যে 15 জন আছেন, বাকিদের পাওয়া যায়নি। 15 জন এসেছেন এবং মেজর জেনারেল কবিরকে নিয়ে নানান নাটকীয়তা এর মধ্যে আপনারা শুনেছেন। তিনি তামাবিল হয়ে পালিয়ে গিয়েছেন এমনটাও শোনা গিয়েছে। অনেকে বলেছেন তিনি এখনো যেতে পারেন নাই, কিন্তু যেতে পারুক আর না পারুক, সেনাবাহিনীর এই অফিসার সে যদি পালিয়ে যায় বা পালিয়ে থাকে দেশের ভেতরে, সেটার দায়ও সেনাবাহিনীর। তো আজকে যে কারণে আমরা গুরুত্বপূর্ণ এই লাইভটি করতে এসেছি সেটা হচ্ছে যে আপনাদের সাথে ওয়াকার, সে যে মানে জন্মগতভাবেই যে সে যে আওয়ামী লীগ মিথ্যাবাদী এবং দেশ বিরোধী, সেটার প্রমাণটা আপনাদেরকে দেখানোর জন্য, জানানোর জন্য আসা। সে তার আইএসপিআর এর মাধ্যমে বলেছেন, আইএসপিআর এর যদি সংবাদ সম্মেলনটার একটা পার্ট আপনাদেরকে বলি, জনাব স্যারের প্রতি সম্মান রেখেই বলছে। স্যার বলেছেন যে আমরা ব্রিগেড মেজর জেনারেল কবির তিনি বাড়ি থেকে বের হয়েছেন তার আইনজীবীর সাথে কথা বলার জন্য, আলাপ করার জন্য, এটা বলে তিনি বের হয়েছেন। তারপরে তিনি আর বাসায় আসেননি। মেজর জেনারেল কবির কোথায় আছেন, কিভাবে গিয়েছেন, এটা সেনাবাহিনী জানে। পুরো মিথ্যা কথা বলেছেন। তার চেয়ে সবচেয়ে বড় মিথ্যা কথা যেটা, সেটা হলো যে আসামিদেরকে তারা বলছে সেনা হেফাজতে নেওয়া হয়েছে, সেনাবাহিনীর কোনো মামলায় তিনি আটক হয় নাই, সেনাবাহিনীর কোনো তদন্তের কারণে তাকে আটক করা হয়নি। তাকে সুনির্দিষ্টভাবে আটক করা হয়েছে গুম খুনের অভিযোগ থাকার প্রেক্ষিতে। বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের আইন, এই সব মিলিয়ে যদি আমরা বলি তাহলে সেনা আইনে তাদের বিচার করার কোনো সুযোগ নাই। আমরা গতকালকে আমি অনুষ্ঠানের কোনো এক জায়গায় আপনাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর যিনি আছেন তাজুল ইসলাম, তার বক্তব্যটা শোনাবো। তার এই বক্তব্যের পর থেকে আমার মাথায় আসলো যে তাহলে তিনি যেটা বলছেন যে 24 ঘন্টার মধ্যে তাকে আদালতে আনতে হবে আসামিদেরকে, তাকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তার মানে এর মধ্য দিয়েও ওয়াকার একটা ধূম্রজাল তৈরি করার চেষ্টা করছে। এবং পরবর্তীতে যেটা জানতে পারলাম, ঘটনাটা আসলে সেটাই ঘটেছে। তাদেরকে দেওয়া হচ্ছে না, তাদেরকে নিয়ে পরিমর্শন শুরু করেছে ওয়াকার। ধরেন আমাদের যে সংবিধানেও যে কথাটা বলা আছে যে কোনো আসামিকে যদি গ্রেপ্তার করা হয়, যে কোনো বাহিনীর দ্বারা যদি সে গ্রেপ্তার হয়, তাকে 24 ঘন্টার মধ্যে নিকটস্থ ম্যাজিস্ট্রেটের আদালতে তাকে নিয়ে যেতে হবে। তার উপরে এখন আমাদের গুম খুনের জন্য সুনির্দিষ্ট বিশেষায়িত যে আদালতটি করা হয়েছে, এর বাইরে অন্য কোনো জায়গায় এটার বিচার করার কোনো সুযোগই নাই। সেই ক্ষেত্রে এই যে আসামিদেরকে ধরে রাখা হয়েছে এবং তাদেরকে হস্তান্তর করা হচ্ছে না, এমনকি যদি অনডকুমেন্টেড যদি কোনো কিছু বলা হয় যে তাজুল ইসলামকে, অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানানো হয়েছে যে হ্যাঁ আমরা গ্রেপ্তার করেছি, তারা আমাদের হেফাজতে আছে, এরকম কোনো কিছু আমি এই আপনাদের সাথে লাইভে সংযুক্ত হওয়ার আগেও একজনের সাথে কথা বলে কনফার্ম হলাম যে এখন পর্যন্ত তাদেরকে কোনো লিখিত কোনো কিছু জানান নাই। এটা আমাদের আইনের ব্যত্যয় হচ্ছে কিনা? ওয়াকার সাহেবের গায়ে রক্ত এতদিন মনে করতাম সহজ সরল, সারা অঙ্গে উনি আওয়ামী লীগ। এই যে কটা জেনারেল তার সাথে জড়িত সব কটাকে বাড়ি পাঠাইতে হবে, রাখা যাবে না। এদের দিয়ে নির্বাচন করা যাবে না, পরিষ্কার সব কথা। এদের দিয়া ইলিয়াস ভাই নির্বাচন করানো যাবে না। এরা দুষ্ট এবং এরা মানে অপরাধী। সুতরাং এদেরকে দিয়ে আমরা নির্বাচন করতে পারি না এবং এর দেশের জন্য ক্ষতি হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বিতর্কিত হলেন যদি করে থাকেন কাজটা। ইলিয়াস ভাই এখানে আসলে কোনো স্কোপ নয়। যখনই স্বীকার করতে আমাদের কাছে, আপনার কাছে আসছি আমরা আবার, যখনই সেনাবাহিনী স্বীকার করছে আমার কাছে আছে, আমার হেফাজতে, তখন তাকে 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে। ওখান থেকে নেক্সট ডিসপোজাল আর বেশি কোথায় থাকবে? আদালত বলে নাই যে স্যার যেটা বললেন ব্রিগেডিয়ার হাসান নাসির স্যার, যে 54 নম্বর ঘরটাকে
সিল মানে ঘোষণা করা হয়েছে, আদালত তো নিয়ে যাওয়া হয় নাই, নেওয়ার পর আদালত বলবে তাকে জেলে নেওয়া হোক, আদালতের সম্পূর্ণ এখতিয়ার। আদালত যদি মনে করে না বীরের কাজ করছে এই সেনা কর্মকর্তারা, জঙ্গি দমন করে শেষ করছে, জঘন্যতম কাজটা বীরের কাজ, তারা চাইলে আদালত ইচ্ছা করলে 5 স্টার হোটেলেও রাখতে পারে, কোনো সমস্যা নাই। আদালত সিদ্ধান্ত নিবে তারা কই যাবে। এনে আবার তাজুল ভাইয়েরও কিছু করার নাই, আমাদেরও কিছু করার নাই, সেনাপ্রধানও কিছু নাই। সেনাপ্রধান না নেওয়া মানে হইল গিয়ে আইনে ব্যত্যয় ঘটতেছে। এই আইনে ব্যত্যয় ঘটা এটাও একটা অপরাধ, এবং ভালো অপরাধ। 24 ঘন্টার মধ্যে না নিলে তাকে যে কোনো ধরনের দণ্ড দিতে পারে আদালত। এই দণ্ড এমনও হইতে পারে এরকম জেনারেল কয়টা খালি খালি বাড়ি চলে যাবে। যেই দিন রায়টা ঘোষণা হয়েছে ওই দিন থেকে কারো চাকরি নাই, 15 জনে যারা চাকরিরত ছিলেন। সুতরাং তারা আর সেনা কর্মকর্তা না। তাদের প্রোটোকল কি হবে সেটা জিজ্ঞেস করতে পারে, বরখাস্ত না অবসর, তাও দেওয়া হয় নাই। এখন ওকার জেনারেল ওয়াকার এত বিজ্ঞ কেমনে হইলো আমি জানি না, তার কে এগুলি বুঝাইতেছে, বিপদ ডাকতেছে। তবে যেহেতু স্যার বললেন যে 54 নম্বর বিল্ডিং কে ঘোষণা করা হয়েছে, এই ঘোষণা দায় দায়িত্ব খরচ কে বহন করবে? এটা তো বহন করার কথা হোম মিনিস্ট্রির, অর্থাৎ জেল কর্তৃপক্ষ, আইজিপি প্রিজন, এবং ওইখানে গার্ড থাকবে আইজিপি প্রিজনে, নো সেনাবাহিনী গার্ড, এবং জেল কোর্টের নিয়ম কারণে ওখানে প্রযোজ্য হবে যদি এটা করে থাকে 54 নম্বর বিল্ডিংটা। বাট আমি মনে করি দুঃখজনক। আমি প্রথম থেকে ছিলাম, আমি একটা কালকে রাতে মেসেজ পেলাম আর্মি স্যারের বিষয়ে। আর্মি স্যারকে যে অফিসারটা সহজমিনে যে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছিল সেটা হলো বিডিআর এর ওই জেনারেল আমিন। তার হয়তো 3 দিন পর মনে রিটায়ারমেন্টে যাবে। এখন এফডিতে ছিল একটা, সে পালানোর চেষ্টা করতেছে, তার নাম ড্রপ করছে। আসলে আইন কানুন মোতাবেক এই অফিসাররা কোনোদিন, বহুবার জিজ্ঞেস করা হয়েছে আইসিটিতে নিয়ে ইন্টারোগেশনে, কোনো কথা বলে নাই। এখন যদি তারা এইখানে থাকে কোনো কথা না বলে, এ দায় দায়িত্ব হোম মিনিস্টার নিতে হবে। অর্থাৎ ঢালাও বিচার হবে। ঢালাও বিচারটা কি হবে? যে কম অপরাধ করছে সে বেশি দণ্ড পেয়ে যাবেন। কারণ আপনারা তো অনুতপ্ত হন নাই, সেনাবাহিনী অফিসাররা অনুতপ্ত হয় নাই, এবং সেনাবাহিনীর এই যে একটা গর্হিত কাজ এটা বিশ্বাসই করে না, মনে করে দায়িত্ব পালন করছি। এই জায়গায় হলো সমস্যা। আপনারা খেয়াল করছেন কিনা, আইজিপি, আমাদের পুলিশের আইজিপি, সে কিন্তু কোনো সুবিধা পায় নাই, জেলে আছে। কি এমন রত্ন এরা আমাদের দেশ কাজ, মানে এই অপরাধ করার জন্য তারা এখানে থাকবেন? তাদের অপরাধ ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি। একটা হলো অপরাধ দেশের জন্য অপরাধ, যেটা হলো জেনারেল রেজাকুল হায়দার, দেশের জন্য কাজ করতে দেয় অপরাধ যদি করে থাক, মানে তাকে তো আমরা ছাড় দেইনি। আর জেনারেল হারুন সেনাপ্রধান ছিলেন, ব্যক্তিগত অপরাধ। জেনারেল রেজাকুল হায়দারকে আমরা সুবিধা দিলাম না, এরা করছে দলের জন্য অপরাধ। ইলিয়াস ভাই, এরা করছে দলের জন্য জঘন্যতম অপরাধ। এই অপরাধের ধরনটা হলো গিয়ে মারাত্মক। তোরা এটা তো ইনে মিনে বলা কিছু নাই। তারপরে বলবো ইলিয়াস ভাই অপরাধ করছেন না জানা বা না বুঝে, আদেশ পায় না করছে, আমরা আর্মির লোকরা আদেশ মানি, যাচাই করি না। কিন্তু আপনারা কি অনুতপ্ত না এখনো? এত কিছুর পরও কি আপনারা অনুতপ্ত না? মানে আমি লজ্জিত যে আপনারা এখন অনুতপ্ত হচ্ছে না। জনগণের কাতারে, জনগণের পাস বুঝতেছেন না। আপনি যদি এই ক্যান্টনমেন্টের ভিতরে রাখেন, ছাত্ররা যদি কালকে আন্দোলন শুরু করে, তখন তো হোম মিনিস্টারের এসে টান পড়বে, তার পদত্যাগ চাই, তখন কই যাবে? এইগুলি বলা সিদ্ধান্ত নাই। হোম মিনিস্টার ওই গেজেট আদেশ করতে পারেন না, এটা অবৈধ আদেশ। এটা বিচারক বলবেন কোথায় থাকবে কি থাকবেন না, যদি কোনো সুবিধা দিতে হয়, অন্য কেউ না। এটা অ্যাবসলিউট বিচারক, এটা জুডিশিয়ালি ম্যাটার, এটা এক্সিকিউটিভ ব্রাঞ্চে, মানে যারা ক্ষমতা প্রয়োগ করে তাদের ক্ষমতা না। যাই হোক ভাই, আমি মনে করি এটা আরো নেগেটিভ রিপারকেশন হবে। প্রতিদিনই এরকম চলবে সেনাবাহিনীর বিরুদ্ধে, সেনাবাহিনীকে জনগণের সামনাসামনি দাঁড় করে দিচ্ছে। আমার এত মনে খায়েশ করে এদেরকে রাখার জন্য, আমি জানতে চাই ওয়াকারের কাছে। উনি আমি এই প্রসঙ্গে একটু বলতে পারি? হ্যাঁ ভাই, বলেন ভাই, বলেন। জি, আপনি একটা একটা করে দেখুন। 7 খুনের আসামিদেরকে
সঙ্গে সঙ্গে চাকরি থেকে বরখাস্ত করার পরে ওই নারায়ণগঞ্জের আদালতে গিয়ে হাজির করানো হয়েছে। 21শে আগস্টের মামলায় ব্রিগেডিয়ার রহিম সাহেব এবং জেনারেল মেজর জেনারেল রাজ্জাকুল হায়দার সাহেবকে পুলিশের হেফাজতে নিয়েছে। 10টা অস্ত্র মামলায় একই রকমের কার্য করা হয়েছে। এই ক্ষেত্রে যাদেরকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে তাদেরকে কিন্তু সঙ্গে সঙ্গেই এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধের জন্য যে আদেশ প্রদান করতেন, অন্যান্য আসামিদেরকে যেরকমের করেছে আগে, যেমন সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবকে নিয়ে এসে অন্য মামলায় সুনারেশ করে এই ট্রাইব্যুনালে নিয়ে আসছেন। নিয়ে আসার পরে ট্রাইব্যুনাল তাদেরকে ডিটেনশন দিয়ে জেল হাজতে পাঠিয়েছে। এখন আপনি দেখুন, আমাদের ফরমার চিফ জাস্টিস ফরমার চিফ জাস্টিস হলো না খায়রুল হক সাহেবকে জেলখানায় রেখেছে, ফরমার আইজিপি কে জেলখানায় রেখেছে। তো ওনারা আজকে একজনে একটা ফেসবুকে কমেন্ট করেছে যে ওনারা কোথার নন্দদুলাল যে ওনাদেরকে একটা সেনা হেফাজতে রেখে এখন বিভিন্ন রকমের প্রোটেকশন দেওয়ার চেষ্টা হচ্ছে। সেটা এই ফেসবুক ঘাটলে আজকে অনেকেই একই রকম মন্তব্য করেছে। যে আমি আইনজীবী হিসেবে বলবো যে ওনাদেরকে সেনা হেফাজতে নেওয়ার সঙ্গে সঙ্গেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেখান থেকে ওনাদের বিরুদ্ধে ওয়ারেন্ট দেওয়া হয়েছে সেখানে সুপর্দ করা উচিত ছিল। না জি, আমাদের বিচারক যদি এখন ডেকে এডজুটেন্ট জেনারেল বা সেনাপ্রধান, আপনি মনে আছে কিনা বিএনপি সময় আইজিপি কে ফাইন করা হয়েছিল মাত্র 2000 টাকা, চাকরি চলে গেছে। এখন তাদের সেই অবস্থা যাচ্ছে। এটা এমন কিছু হয়ে যায় না রত্নরা, তাদেরকে সেপারেট ট্রিটমেন্ট দিতে হবে। দে হ্যাজ টু ফলো দ্য নরমাল রুল। আমার মনে আছে শহীদুল হক, ওই আইজিপি সাহেবের নাম ছিল শহীদুল হক। ওই পর্যায়ে যাচ্ছেন এরা। ওনারা বিচারকের হাত কত লম্বা, চেয়ার পান নাই। খালেদা জিয়া হাসিনার ব্যাপারে এটা সেপারেট কেস। ইনারা এই ট্রিটমেন্ট পাবেন নাকি দেশের জন্য করছেন না দলের জন্য করছেন, আর কি কাজটা করছেন? জঘন্যতম মানবিক অপরাধ। ধন্যবাদ ভাই। না, এটা যে তারা যে বিচার করতে পারে না এটার প্রমাণ তো তারা আগেই রেখেছে। নানান মহল থেকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের প্রতি কঠিন বার্তা। দর্শক, বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে যে ওয়াকারুজ্জামানকে আইনের আওতায় আনতে হবে, তার অপরাধের তদন্ত করতে হবে। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে কারফিউ চলাকালীন সময়ে সেনাবাহিনী গণহত্যা চালিয়েছিল, সেনাবাহিনীর গুলিতে অনেকে নিহত হয়েছিল। সেটা কার নির্দেশ হয়েছিল? এমনকি যে হেলিকপ্টার থেকে গুলি করে শিশু হত্যা, এগুলোর সাথেও সেনাবাহিনী জড়িত। এটার তদন্ত কিন্তু চলছে। এগুলোর প্রেক্ষাপটে অ্যাডভোকেট তাজুল ইসলাম, আপনারা জানেন যে এই দুষ্কৃতিকারী গুম খুনে জড়িত সেনা অফিসারদের বিচারের আওতায় জানা হচ্ছে, গ্রেপ্তার করা হয়েছে বা যতটুকু ডেভেলপমেন্ট হয়েছে, এটার অন্যতম অবদান অ্যাডভোকেট তাজুল ইসলাম। হ্যাঁ, প্রফেসর ইউনূসের অবদান আছে। ইউনূস নিজেও এ বিষয়ে বেশ কয়েকবার দেন দরবার করেছেন ওয়াকারের সাথে। ওয়াকার ইউনূসকে অ্যাপ্রোচ করার চেষ্টা করেছিল যে না, আইসিটিতে না, অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার হবে মিলিটারি ট্রাইব্যুনালে। কিন্তু না, ইউনূস অনার ছিলেন এবং তাজুল ইসলামরা অনার ছিলেন। বিশেষ করে ইউনূস যতই অনার থাকুক, তাজুল ইসলাম যদি সাহসিকতা দেখাতে না পারত, তিনি যদি দৃঢ়ভাবে এভাবে সামনে আগাতে না পারত, তাহলে এই বিচার আমাদের দেখা লাগতো না। তাজুল ইসলামের সাহসিকতা, এমনকি তাজুল ইসলামকে ধমক দিয়েছিল, হুমকি দিয়েছিল ওয়াকার, কিন্তু সবকিছু উপেক্ষা করে তাজুল ইসলাম এই বিচার করছেন, চার্জশিট দিয়েছেন, তদন্ত করেছেন। এবং এই তাজুল ইসলামের চলমান প্রেক্ষাপটে স্পষ্ট করে বলেছেন এটা একটা কঠিন বার্তা
পরণভুক্ত 15 সেনা কর্মকর্তার বিচারের ক্ষমতা ট্রাইব্যুনালে আছে, আইনি ক্ষমতা আছে, এবং এর মধ্য দিয়ে একটা বার্তা দেওয়া, আপনারা যে যাই বলেন আইনি ভিত্তি তো আছে এবং আমরা বিচার করতে পারবো। জনগণ এই বিচার চায়, এই বিচারে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না, এবং কোর্টের কাছে প্রডিউস করতে হবে এই অফিসারদের। 22 তারিখের আগে সিভিল প্রশাসনের হাতে এই 15 জনকে হস্তান্তর করতে হবে। তা থাকবে কেরানীগঞ্জ কারাগারে কিংবা গাজীপুরের কাশিমপুর কারাগারে। দর্শক, এই জায়গায় এই যে আত্মবিশ্বাসী কথা, পরণভুক্ত 15 সেনা কর্মকর্তার বিচারের ক্ষমতা ট্রাইব্যুনাল আছে, এর অর্থ বিচার হবে নিশ্চিত। এবং আরো কয়েকটা মামলার পাইপলাইনে আছে। আপনারা তো 2টা মামলা হিসাব নিকাশ নিয়ে আমরা মোটামুটি আলোচনা করছি। এই 15 জন 2টা মামলার সাথে জড়িত, কিন্তু আরো 2টা মামলা তদন্তাধীন, এবং গুমের সাথে জড়িত অনেকে মামলা করতে চায় না। সেগুলো যাতে করে, অভিযোগ যাতে করে, এই জন্য সরকার এনকারেজ করছেন। আর গুমের সাথে জড়িত ছাড়াও এই জুলাই আন্দোলন, কারফিউ চলাকালীন সময় কে কি করেছে, এগুলো নিয়ে তদন্ত হচ্ছে।